নমস্কার। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও এনেছি। ভিডিওটাতে আমি বলবো বাজার থেকে যেরকম আপনারা কেনেন, কিছু সময় মাইক্রোনিউট্রিয়েন্ট কেনেন গাছের জন্য বিভিন্ন রকম, যেরকম বোরন, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এগুলো কেনেন। তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন চিলেটেড পাওয়া যায়, যেরকম চিলেটেড আয়রন, যেরকম চিলেটেড জিঙ্ক, চিলেটেড কপার, চিলেটেড ম্যাঙ্গানিজ। তো এগুলো চিলেটেড কেন? চিলেটেড একটু দাম বেশি হয়, তাও কেন চিলেটেড দেওয়া উচিত? অন্যগুলো নন চিলেটেড যেগুলো সেগুলো দেওয়া উচিত নয়, বা এইগুলোই কেন চিলেটেড আসে? তো প্রথমে তো বলে দিই, চিলেটেড মানে এই একটা জিনিস দেখাই আমি। এই যে দেখুন, ইডিটিএ জিঙ্ক, ইডিটিএ মানে চিলেটেড, ইথিলিন ডায়ামাইন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, এই ইডিটিএর ফুল ফর্ম। তো এটা এমন একটা কম্পাউন্ড যেটা এই যে মেটাল, এগুলো তো মেটাল একটা একটা, জিঙ্ক, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ। তো বিশেষ করে এই যে চারটে যে আমি মেটালের কথা বলছি, যেগুলো গাছের মাইক্রোনিউট্রিয়েন্টসও বটে, তো এইগুলো, এই চারটে কেন চিলেটেডই দেওয়া উচিত একটু দামি হলেও? তার কারণ এইগুলো মেটাল হওয়ার জন্য এগুলো খুব রিয়াক্টিভ মেটাল। রিয়াক্টিভ মেটাল মানে এগুলো খুব চট করে বায়ু বা জল বা মাটির উপস্থিতিতে এরা অন্য কম্পাউন্ডের সাথে রিয়াকশান করে একটা যৌগ তৈরি করে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনসলেবল হয়। ইনসলেবল মানে যেটা মেশে না, যেটা মাটির সাথে মিশবে না বা জলের সাথে মিশবে না। গাছ কোনো কিছু যখন অ্যাবজর্ব করবে তখন সে জলের মাধ্যমে অ্যাবজর্ব করে, রুট দিয়ে বা পাতা দিয়ে। তো জলে যদি এমন একটা কম্পাউন্ড, ধরুন আপনি আয়রন দিলেন, আয়রনটা জলেই মিশলো না, সে অলরেডি একটা অক্সাইড তৈরি করে, ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড তৈরি করে বসে আছে, তো তাহলে সেটা জলে আর মিশবে না, তাহলে ইনসলিবল কম্পাউন্ডে তৈরি হয়ে যাবে সেটা, তখন গাছ আর সেটাকে অ্যাবজর্ব করতে পারবে না। কিন্তু আমি যদি ইডিটিএ আয়রন দিই, ইডিটিএ এফি দিই, তাহলে কি হবে? তাহলে ইডিটিএ একটা ওয়াটার সলিবল কম্পাউন্ড, তার সাথে সে কি করবে? আয়রনকে জড়িয়ে ধরে রাখবে। সে আয়রনকে কারোর সাথে রিয়াকশান করতে দেবে না, সে নিজেও জলে গুলবে এবং আয়রনকেও জলে গুলে দেবে। তার ফলে কি হবে? একটা ওয়াটার সলিবল আয়রন আপনি পাবেন সেই গাছের গোড়াতে যখন দেবেন, স্প্রে করবেন বা গাছের গোড়াতে অ্যাপ্লাই করবেন। এটাই হচ্ছে চিলেটেড ব্যবহারের উপকারিতা। চিলেটেড ব্যবহার করলে আমরা যে কম্পাউন্ডটাকে দিতে চাই সেটার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে, কারণ মাটিতে সলিবল কম্পাউন্ড বেশি থাকবে। মানে যে কম্পাউন্ডটা আমি দিচ্ছি, আয়রন, কপার, জিঙ্ক বা ম্যাগনেসিয়াম, সেটার বায়োঅ্যাভেলেবিলিটি মাটিতে সবসময় বেশি থাকবে। এইবারে কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া যাক। প্রথম প্রশ্ন, যে ইডিটিএ যুক্ত সাপ্লিমেন্ট আমরা গাছে স্প্রে করব না গাছের গোড়ায় দেব? এক কথায় উত্তর, গাছের গোড়ায় দেব। কারণ আমরা যখন কোনো চিলেটেড কম্পাউন্ড ব্যবহার করি বা এই মেটালগুলো ব্যবহার করি, ধরুন আপনি নন চিলেটেড ব্যবহার করছেন, আপনি শুধু আয়রন ব্যবহার করছেন, আপনি শুধু কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম ইউজ করছেন, তাহলে কি হবে যদি আপনি স্প্রে করেন? প্রথম কথা তো আমি অনেকবার বলেছি যে ওয়াটার ছাড়া ট্রান্সপোর্টেশন সিস্টেম কাজ করবে না। ওয়াটার ছাড়া গাছের যে অ্যাবজর্পশান ক্ষমতা সেটা কমে যায় বা হবেই না ওয়াটার ছাড়া। গাছের স্টোমাটা দিয়ে অ্যাবজর্পশান বা কিউটিক্যাল দিয়ে অ্যাবজর্পশান হবেই না ওয়াটার ছাড়া, কারণ ওয়াটার হচ্ছে একটা ট্রান্সপোর্টার। প্রথম, আপনি স্প্রে করলে, যদি গাছে স্প্রে করেন, শুকিয়ে যাবে জল কিছুক্ষণের মধ্যেই, তার ফলে খুব কম সময়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে ওটা বন্ধ হয়ে যাবে, আর অ্যাবজর্ব হবে না। প্রথম। দ্বিতীয় কারণ, আমি অলরেডি আগে বলেছি যে আপনি যখন এটা গাছে স্প্রে করছেন তখন কিন্তু গাছে বায়ুমণ্ডলের উপস্থিতিতে সেই কম্পাউন্ডটা রয়েছে, তার ফলে কি হবে? তার অক্সিডেশন হওয়ার চান্স অনেক বেশি হবে। গাছে স্প্রে করলে সেটা
বায়ুমণ্ডলে আসছে, সেটাতে হাওয়া লাগছে, সেটা ময়েশ্চারের সাথে কন্ট্যাক্টে আসছে, এগেন সেই ইনসলিবল কম্পাউন্ড তৈরি হয়। যে ইনসলিবল কম্পাউন্ড তৈরি হলে গাছ কিন্তু আর অ্যাবজর্ব করতে পারে না। সেই ইনসলিবল কম্পাউন্ড, অনেক ক্ষেত্রে ইনসলিবল কম্পাউন্ডগুলো গাছে অ্যাবজর্বই হয় না। অনেক ক্ষেত্রে যে ইনসলিবল কম্পাউন্ড তৈরি হয়, সেই ইনসলিবল কম্পাউন্ডের আকার একটা স্টোমাটা ধরুন এরকম একটা পাইপ, এই স্টোমাটার মুখের থেকে বড় হয়ে যায় সেই কম্পাউন্ডগুলো, যেটা বাতাসের সাথে একটা রিয়াকশান করে তৈরি হয়। তো সেক্ষেত্রে অ্যাবজর্পশন হয়। গাছের পাতাতে যদি আপনি স্প্রে করেন বা ফলিয়ার হিসাবে ব্যবহার করেন এই 4টে কম্পাউন্ড, এই মেটালিক কম্পাউন্ডটা, তাহলে কিন্তু অ্যাবজর্পশনের চান্স অনেক কমে যাবে, খুব কম অ্যাবজর্ব হবে, এবং অ্যাবজর্ব হলেও ওই লেন্টিসেল বা স্টোমাটা বা কিউটিক্যাল দিয়ে অ্যাবজর্পশন খুব কম হবে। তো তার ফলে বায়োঅ্যাভেলেবিলিটি অনেক কম হবে। 2 নম্বর পয়েন্ট, তাহলে আমরা কোথায় অ্যাপ্লাই করব? আমরা অ্যাপ্লাই করব গাছের গোড়াতে। গাছের গোড়াতে অ্যাপ্লাই করলে শুধু হবে না, এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে সেই মেটালিক কম্পাউন্ডটা বাতাসের সংস্পর্শে না আসে। এলে কি হবে? আবার সেই বাতাসের সাথে এলে আয়রন, ফেরিক অক্সাইড চেঞ্জ হয়ে যাবে, আরও যে যৌগগুলো বললাম সেগুলো অক্সিডেশন হবে তাদের, এবং তারা ইনসলিবল কম্পাউন্ড তৈরি করবে এবং গাছ রুট সিস্টেম দিয়েও তাকে অ্যাবজর্ব করতে পারবে না। তো তার জন্য যদি আমরা মাটিতে রিং করি, গর্ত খুঁড়ে তারপরে অ্যাপ্লাই করি এবং তারপর আবার মাটি চাপিয়ে দিই, তাহলে কিন্তু গাছের অ্যাবজর্পশান সবচেয়ে ভালো হবে এই 4টে মেটাল। এইবারে এইখানেই আর একটা প্রশ্ন আসে, আমরা কি ছোট গাছে অ্যাপ্লাই করতে পারবো? দেখুন, সেই উত্তর কিন্তু একই, যে ছোট গাছে অ্যাপ্লাই করার দরকার নেই। তার কারণ আমাদের মাটিতেই কিছু পরিমাণ এই কম্পাউন্ডগুলো রয়েছে, এই যৌগগুলো রয়েছে, এই মেটালগুলো রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা গাছের গোড়া না খুঁড়ছি বা টব না চেঞ্জ করছি, ততক্ষণ পর্যন্ত মাটির ভেতরে থাকা ওই কম্পাউন্ড হাওয়ার সংস্পর্শে আসছে না বা বায়ুমণ্ডলের সংস্পর্শে আসছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে বায়ো অ্যাভেলেবেল রয়েছে মাটিতে। যখনই সেটা হাওয়ার কন্টামিনেশনে চলে আসে, তখনই সেটা ইনসলিবল কম্পাউন্ডস তৈরি করে, তখন কিন্তু আর গাছ অ্যাবজর্ব করতে পারে। ছোটো গাছের ক্ষেত্রে প্রথমবার প্রতিস্থাপন করা গাছে এই কম্পাউন্ডস দেওয়ার দরকার নেই, তার কারণ মাটিতে আমরা জানি কিছু পরিমাণ থাকে। ন্যাচারালি কি আমরা এগুলো দিতে পারি না? এই কম্পাউন্ডে চিলেটেড বা নন চিলেটেড কম্পাউন্ড না দিয়ে ন্যাচারালি, দেখুন ন্যাচারালি সব কম্পাউন্ড কিন্তু পাওয়া যায় না, তার কারণ হয় সেগুলোর অক্সিডেশন হয়, এগুলো তৈরি হয় ন্যাচারালি, কিন্তু হওয়ার পরে পরেই এগুলোর অক্সিডেশন হয়ে যায়। অক্সিডেশন হয়ে গেলে সেই আবার ইনসলিবল কম্পাউন্ডস তৈরি হয়। তো বহু লোককে দেখি আমি ইউটিউবে, আমি বারবার ইউটিউবের কথা বলি কারণ ইউটিউবে তো বহু ভিডিও এরকম দিয়েছে যে ন্যাচারালি কী করে কপার দেবেন, ন্যাচারালি কী করে আয়রন দেবেন। তো আয়রন দেওয়ার জায়গায় দেখি কে পেরেক পুঁতে দিচ্ছে, তো কে পেরেক ধোয়া জল দিচ্ছে। তো এগুলো গাছে অ্যাবজর্ব হয় না, তার কারণ এই আয়রন যখন পেরেক ধোয়া মানে কি ফেরিক অক্সাইড, এটা কম্পাউন্ড, এটা ইনসলিবল কম্পাউন্ড, এটা গাছ কোনোদিনও অ্যাবজর্ব করতে পারবে না, এটা গাছে অ্যাবজর্ব হবেই না, উপরন্তু গাছের ক্ষতি হবে, রুট সিস্টেমের ওইখানকার লোকাল মাইক্রো অর্গানিজমের ক্ষতি হবে। তো এই সমস্ত করা যাবে না। কিছু জিনিস আপনাকে মানতেই হবে যেটা ন্যাচারালি গাছ কম অ্যাবজর্ব করতে পারে, এবং অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে তার অ্যাবজর্বশন কীরকম হলে সেই মাটিতে অ্যাবজর্বশান ভালো হবে। যেহেতু আমি আগের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললাম যে কিছু কিছু সময় গাছকে ন্যাচারালি গাছ অ্যাবজর্ব করতে পারে না, কিছু মাটির কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এইবারে বলে দিই, অপটিমাল পিএইচ 5.5 থেকে 6.5 বা 7.5 অবধি ম্যাক্সিমাম পিএইচের লেভেল গাছ সহ্য করতে পারে, ম্যাক্সিমাম ফলের গাছ। আম গাছের ক্ষেত্রে 5.5 থেকে 6.5 পিএইচটা অপটিমাল। তার কারণ কি, পিএইচ যত বাড়বে তত তাড়াতাড়ি আয়রন, মাটিতে উপস্থিত ন্যাচারাল আয়রন বা আপনার অ্যাপ্লাই করা কৃত্রিম আয়রন, এগুলোর অক্সিডেশন হয়ে যাবে, আর যখনই অক্সিডেশন হবে আবার সেই ইনসলিবল কম্পাউন্ড, তো গাছ অ্যাবজর্ব করতে পারবে না। তো
আপনাকে মনে রাখতে হবে পিএইচ যদি বাড়ে তাহলে মেটালিক কম্পাউন্ডের বায়ো অ্যাভেলেবিলিটি বা সয়েল অ্যাভেলেবিলিটি কমবে। পিএইচ কমলে মানে কি 5-এর নিচে নয়, 5.5 থেকে 6.5-এর মধ্যে যদি থাকে, 5.5-6 যদি থাকে, তাহলে কিন্তু অক্সিডেশন কম হবে এবং গাছ খুব তাড়াতাড়ি বায়ো অ্যাভেলেবেল বা অ্যাভেলেবেল কম্পাউন্ডস অ্যাবজর্ব করতে পারবে। 2 নম্বর, গাছ রিডক্স পোটেন্সিয়াল, গাছের ওই মাটির রিডক্স পোটেন্সিয়াল যখন প্রচুর বেশি হবে, গাছের রিডক্স পোটেন্সিয়াল বাড়ার সঙ্গে সঙ্গে সেই গাছের কম্পাউন্ডের বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। তার কারণটা কি? রিডক্স পোটেন্সিয়ালটা কি? রিডক্স পোটেন্সিয়াল হচ্ছে কোনো একটা কম্পাউন্ডের ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বা অ্যাফিনিটি। যে জিনিসের রিডক্স পোটেন্সিয়াল যত বেশি, তার অন্য কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করার প্রবণতা বা ক্ষমতা তত বেশি। সুতরাং মাটি, এমন একটা মাটিতে আপনি অ্যাপ্লাই করছেন যে মাটিতে রিডক্স পোটেন্সিয়াল বেশি, বা এমন একটা মাটিতে আপনি গাছ লাগিয়েছেন, সেই মাটিতে আমি ধরলাম যে প্রচুর পরিমাণে আয়রন ছিল, আপনি এমন কিছু কেমিক্যাল অ্যাপ্লাই করেছেন বা আপনি এমন কিছু কাজ করেছেন যার ফলে রিডক্স পোটেন্সিয়াল বেড়ে গেছে মাটির, তাহলে কি হবে? যে কম্পাউন্ডই দিন, রিডক্স পোটেন্সিয়াল বেশি হওয়ার জন্য সে তৎক্ষণাৎ সেই কম্পাউন্ডের সাথে রিয়াকশান করবে এবং কম্পাউন্ড তৈরি করবে, এবং গাছে অ্যাবজর্ব করার মতো কম্পাউন্ড আর থাকবে না বা তৈরি হবে না গাছের গোড়াতে। সুতরাং অনেক সময় মাটিতে কিন্তু এই কম্পাউন্ডগুলো অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা অতিরিক্ত পরিচর্যার ফলে বা অতিরিক্ত সার প্রয়োগের ফলে গাছের পিএইচ বেড়ে যায়, তার ফলে এই কম্পাউন্ড আর অ্যাবজর্ব হতে পারে না, বা রিডক্স পোটেন্সিয়াল বেড়ে যায়, মাটির রিয়াকশান করার ক্ষমতা, প্রবণতাটা বেড়ে যায়, তার ফলে এই কম্পাউন্ডগুলো মাটিতে থাকলেও সেগুলো কিন্তু ইনসলিউবল কম্পাউন্ডে ট্রান্সফার হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়, তখনও কিন্তু আর গাছ এইগুলোকে অ্যাবজর্ব করতে পারে না। তো এই মেন 3টে প্রশ্ন ছিল। প্রথম 2 বছর গাছে এইগুলোর দরকার হয় না। তারপরে আপনার মাটিতে যদি সত্যি সত্যি এগুলোর অভাব থাকে, এগুলোর অভাবজনিত রোগ আমি এর পরে দেখাবো যে এগুলোর অভাব হলে কীরকম লিভ স্ট্রাকচার হয়, আমি ছবি এঁকে দেখিয়ে দেবো গাছের পাতাতেই, যে কী করে বুঝবেন কোন ডেফিসিয়েন্সি হয়েছে, কোন কম্পাউন্ডের ডেফিসিয়েন্সি। তো এইগুলোর যদি ডেফিসিয়েন্সি না হয় তাহলে এগুলোর অ্যাপ্লিকেশনের দরকার হয় না জেনারেলি, সব মাটিতেই থাকে। জিঙ্কের পরিমাণ আমাদের এই কোস্টাল এরিয়াতে জিঙ্ক এবং বোরনের পরিমাণ কম থাকে, তাই জন্য আমাদের এখানে অ্যাপ্লাই করতে হয়। তো আপনাকেও দেখতে হবে, যেরকম ল্যাটেরাইট মাটিতে কিন্তু আবার আয়রনের কোনোদিনও কমতি হবে না। ল্যাটেরাইট মাটিতে সবসময় আয়রন বেশি থাকবে। লাল মাটি, মোরাম মাটি যেটা, তাতে কিন্তু আয়রন সবসময় বেশি থাকে। সে অক্সিডাইজড আয়রন এবং নন অক্সিডাইজড আয়রনই দুটোরই পরিমাণ প্রচুর পরিমাণে থাকে, সেই সব ক্ষেত্রে কিন্তু আয়রন লাগে না। আমার এই জমিতে জিঙ্ক লাগে, আমার এখানে জিঙ্ক সহজে অ্যাভেলেবেল হয় না, এবং জিঙ্ক যদি অ্যাভেলেবেল থাকেও সেটা কিন্তু অন্য কম্পাউন্ড তৈরি করে ফেলে এখানকার মাটির জন্য, লবণাক্ত মাটির জন্য সল্টের সাথে রিয়াকশান হয়, তার ফলে জিঙ্ক অ্যাভেলেবেল থাকে না, আমাকে জিঙ্ক অ্যাপ্লাই করতে হয়। তো এতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এবং বছরে 2-3 বার করে অ্যাপ্লাই করার দরকার নেই। এগুলো বছরে একবার, একটা পরিণত প্রাপ্তবয়স্ক গাছ, তার যদি ডেফিসিয়েন্সি দেখা যায় বছরে একবার অ্যাপ্লাই করবেন, এবং এটা আপনাকে মানতে হবে, কিছু জিনিস আপনাকে আর্টিফিশিয়ালি দিতেই হবে। তার কারণ বিভিন্ন জায়গার মাটিতে বিভিন্ন কিছু অ্যাবজর্ব হয় এবং বিভিন্ন কিছু অ্যাবজর্ব হয় না। তার কারণেই পাহাড়ি অঞ্চলে কোনো গাছ ভালো হয়, আর সমতল ভূমিতে কোনো গাছ ভালো হয়, আর মরুভূমিতে কোনো গাছ ভালো হয়। সব কিছু আপনি ন্যাচারালি অ্যাভেলেবেল সব জায়গায় হয় না, তো সেক্ষেত্রে আপনাকে একটু কেমিক্যালের আশ্রয় নিতেই হবে। তো এতটাই বলার ছিল যে আপনি চিলেটেড কেন ব্যবহার করবেন এবং এইগুলো কেন চিলেটেড ব্যবহার করা উচিত। তো এই চিলেটেড বা ইডিটিএ বা ইথিলিন ডায়ামাইন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার কেন, এটা এই কম্পাউন্ডগুলোর সাথে মেশানো কম্পাউন্ডগুলোই ব্যবহার করা উচিত, সেগুলো সমস্ত নিয়ে আলোচনা করলাম। বাকি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আর কোশ্চেন থাকবে না চিলেটেড কেন ব্যবহার করব বা করব না। তাও যদি থাকে অবশ্যই জানাবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে তলায় কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।